নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ ইসলামী কমপ্লেক্স। হ্যাঁ, তো বাইরে গেলে আমরা যাবো না বাংলাদেশে। আসসালামু আলাইকুম মান্নান মামা, কি অবস্থা? অনেকদিন পর দেখা হইলো। 1240, এখন প্লেন নিচে যাইতেছে আস্তে আস্তে। Hey guys, assalamu alaikum, it's me Obay Semuddin and welcome to my another vlog. রমজান মাস থেকে এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করার মেইন কারণটা হইতেছে যে আমি ইচ্ছা করেই কোনো ভিডিও আপলোড করি নাই বা কোনো কিছুই আমি পোস্ট করি না। হয়তো বা ফেসবুকের ভিতরে আমার ফেসবুকের পেজ হয়তো দেখতে পারবেন যে ছোট ছোট শর্ট ভিডিওগুলো দেওয়া হয়েছে, বাট ইউটিউবে কোনো ভিডিও, কারণ আমি চাইছি যে একটা সারপ্রাইজ দিতে। মূলত চাইছি যে কোনো ভিডিও আপলোড করতে না, কিছুই করতে না, হঠাৎ করে একদিন একটা ভিডিও আপলোড করবো, সবাই একটা সারপ্রাইজ দিব। তো আজকের দিনটা ফাইনালি আসছে। গাইজ, আমি আপনাদেরকে দেখাই আজকে ব্লগটা করার কারণ কি মেইন। তো আজকে কয় তারিখ এখানে দেখতে পারতেছেন, 1st জুলাই। আর এখানে একটু ওয়াচ করেন যে 1st জুলাই বাংলাদেশ ফ্লাইট টু সেল এয়ারপোর্ট। So guys, yes, I am going today Bangladesh. Oh my god! লাগেজ আর হচ্ছে যে ব্যাগ ট্যাগ এগুলো সবকিছু গুছানো শেষ। গতকাল একটা লাগেজ কমপ্লিট হয় নাই, যাকে আজকে সকালবেলা কমপ্লিট করা হয়েছে। আমার ক্যালেন্ডারে প্রায় গত 6 মাস আগের থেকে এটা লেখা ছিল কবে আসবে, মানে ওইটা নিয়ে খুব সিরিয়াস ছিলাম আর হচ্ছে খুব এক্সাইটেড ছিলাম যে আসলে দিনটা কবে আসবো। গতকাল রাত্রে থেকেও আমার ঠিকভাবে ঘুম হয় নাই, টাইম যায় না, মানে টাইম পাসই হইতেছে না। সো কি করবো কিছুই বুঝতেছি না, বারবার ঘুম ভাঙিয়ে দিতেছিল। ক্যালেন্ডারের তো লেখাই ছিল যে বাংলাদেশ যাইতেছি। এদিকে হচ্ছে পাসপোর্ট আর টিকেটস দেখতে পারতেছেন। এখন বাজে হচ্ছে প্রায় 7:25 আর এখন হচ্ছে সকাল টাইম। আমাদের ফ্লাইট হচ্ছে 3:25-এ আর আমরা বের হয়ে যাব প্রায় 11টা-12টা এরকম সময়ের দিকে, সব কমপ্লিট করে বের হয়ে যাব। আর এয়ারপোর্ট আমাদের থেকে বেশি একটা দূরেও না, আই থিঙ্ক 100 or 60-80 কিলোমিটার, বাট আই ডোন্ট নো অ্যাকচুয়াল কিলোমিটার। আমি এখন আমার ব্যাগ ট্যাগ সবকিছু কমপ্লিট, মানে আমার পার্সোনাল ব্যাগ, আমি এখন রেডি হব। তো আপনাদের সাথে দেখা হইতেছে আমার ঠিক রেডি হওয়ার কিছুক্ষণ পর। সো গাইজ, আমি এখন আলহামদুলিল্লাহ পুরাপুরি একেবারে কমপ্লিট রেডি এন্ড আমার ব্যাগ ট্যাগ সবকিছু গোছানো শেষ। আর আমি আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি যে আমার ফুল ফ্যামিলি সবাই যেতেছি বাংলাদেশে, কেউ বাদ নাই। আর মেইনলি হচ্ছে যে সাজিদ বাসায় নাই, সাজিদ হচ্ছে আবার আব্বুর সাথে গেছে ও গাড়ি নিয়ে আসতে। তো গাড়ি আসলে দেন আমরা একসাথে বের হবো আর কি। বেসিক্যালি হইতেছে যে আমি বাসা থেকে বের হয়ে গেছি, বাট আই ক্যান গো উইথ দ্যাম বিকজ যে গাড়ি দিয়ে যাবে এয়ারপোর্ট সেই গাড়িতে হচ্ছে যে মাত্র 5টা সিট আছে এন্ড মানে ড্রাইভার সহ আমি আর কি মানে যাইতে পারতেছি না একসাথে গাড়ি দিয়ে। আমার বাবা বলতেছে যে ট্রেন দিয়ে চলে যাও, টিকিট তো আছেই, এখন ট্রেন দিয়ে চলে যাবো এন্ড মাঝপথে হয়তো আমার 2টা আঙ্কেল আসবে, ওই আঙ্কেলদের সাথে আর কি একসাথে যাবো। A few moments later. কি অবস্থা আঙ্কেল? আয়া পড়ছে বাবার সাথে দেখা করতে। ভালো আছেন? একদম মাঝে দেশে যেতেছো? ইউটিউবার যাইতেছে আর কি। ব্যাগ কোথায়? ব্যাগ ছাড়া যাইতেছে সিয়াম। আঙ্কেল যাবেন নি আমাদের সাথে বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ যাবেন নি? হ্যাঁ, যাবো ইনশাআল্লাহ নেক্সট ইয়ার। কবে? নেক্সট ইয়ার। চলেন আমরা সাথে চলেন। নেক্সট ইয়ার আমরা যাও ঘুরে আসি। আরে না একা গেলে ভালো লাগবো নাকি? আমি তো চলে যাইতাছি এখন, আমি চলে যাইতাছি, আপনিও তার ভিডিওতে নিতে পারতাম। কি করবেন? এখান থেকে একটু নিয়ে যাও, নিয়ে গেলে তো এই তো আমাদের আরেকটা আঙ্কেল দেখতে পারতেছেন। আমাদের ট্রেন চলে আসছে এন্ড আমরা ট্রেনে করে চলে যাবো। আমরা এয়ারপোর্টে চলে এসেছি আঙ্কেল। এয়ারপোর্টে চলে আসলাম আমরা নাকি আবার যে বাইরে যেতেছেন? হ্যাঁ, তো বাইরে গেলে আমরা যাবো না বাংলাদেশে? মা কি বলেন, বাংলাদেশে তো যাওয়া হলো না, আমরা বাইরে যেতেছি। এই যে ও আচ্ছা, ঘুরাইতে নিয়ে যাবেন তো ওইটা না কইবেন? ঘুরেতে নিয়ে আসছি তো দেখো চলি। তোমার আব্বা তো আসবে এদিকে। হ্যাঁ, এদিকে আসবে বলছে। এয়ারপোর্টের যেই কাজ বেসিক্যালি যেটা করতে হয় যে এই গাড়িগুলো ট্রলি নিতে হয়। আমাদের লাগেজ বেশি, 3টা অলরেডি কালেক্ট করা হয়েছে, আলহামদুলিল্লাহ কালেক্ট করতে পারছি, বিকজ এগুলো পাওয়াও যায় না এত সহজে। 1 hour later. সো গাইস, চলে আসছে আমাদের গাড়ি, এখন আমরা লাগেজ নামাবো। হাই আলজাম, সালাম আলাইকুম। এই হচ্ছে আমাদের লাগেজ, আমার আব্বুর কলিগ,
ওনার গাড়ি দিয়ে এসে দিয়ে গেছে, উনি এখন চলে যেতেছে। চুজ এলজাম ইয়া, আমাদের লাগেজ অলরেডি সব প্যাকিং, এখন আমরা চলে যাব। আফরা আমরা এখন লাগেজের জন্য বুকিং এ দাঁড়ায় আছি এন্ড এখানে অনেক লম্বা একটা সিরিয়াল। আব্বু এখানে, আম্মু এখানে, সবাই এখানে আছে। আমরা এখন ওয়েট করতেছি এন্ড দেন কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা বুকিং এ মাল সামানা দিয়ে দেন ইমিগ্রেশন পাস করব। আফরা আফরা কই যাও, কই যাও? তারমান আঙ্কেল, আমরা দুই ভাইয়ের ভিতরে কার সুন্দর লাগে? আমার আমি প্রশ্ন করছি আমার নাকি সাজিত সুন্দর লাগে? কোনো সুন্দর না না না, একজনেরটা কইতে হবে। এরকম দুই রকম সুন্দর। প্রশ্ন করছি দুইজনের ভিতরে কার সুন্দর লাগে, এখন এটার উত্তর দেন আপনি আমার। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পাই। আমাদের বুকিং এ লাগেজ দেওয়া শেষ, এখন আমরা যাচ্ছি চেকিং এর জন্য, দেন আমরা প্লেনের জন্য অপেক্ষা করব, দেন সোজা কাতার। ইমিগ্রেশনের ভিতরে গেছি, বোর্ডিং পাস অলরেডি হাতে পাইছি, যে আব্বুর হাতে দেখতেই পারতেছেন। আপাতত ইমিগ্রেশনে যাইতেছি, যাচ্ছি। আমরা এখন ইমিগ্রেশন কমপ্লিট করে গেট নাম্বার খুঁজতেছি। সামনে আমাদের হচ্ছে যে গেট। Here is our aircraft. Hey bro, Sajid. Hey yo, what's up? We are in the plane finally, yeah? After so much time for waiting. Guys, এদিক থেকে অনেক আলো আসতেছে cause wingsটা white, so that's why আমার ফেস পুরো জ্বালায় ফেলতেছে। অলরেডি এয়ারক্রাফটের ভিতরে বসে গেছি, আমরা এখন অপেক্ষা করতেছি কখন বিমান ছাড়বে। সব কিছু প্রসেসিং চলতেছে প্লেনের, আর প্লেনের এয়ার হোস্টেসরা আর কি সব কিছু বিতরণ করতেছে। আব্বু কেমন ফিল? এবার প্রথম যাইতাছো বাংলাদেশ, ফ্যামিলির সাথে না, অনেক বছর পরে যাইতাছো, কেমন লাগতেছে? অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন। সেটা তো অনেক লাকি যে সবার সাথে নিয়ে, বিশেষ করে আফরা। তো কয় বছর পরে যাইতাছো দেশে? 12 বছর। আচ্ছা, অনেক বছর হয়ে গেছে না? আফরা আছে সাথে, এই জন্য আরো জার্নিটা ভালো হইতাছে নাকি? আফরা দেখো, একবার দেখো ভাইয়া। এই যে আফরা, আফরা হাই হাই। ভাই হাই। আমরা ফ্রি জিনিসগুলো পাইছি, এগুলো তো স্পন্সর করছে। এখন তুমি একটা খাতা পেয়েছো, একটা রিভিউ দাও। ইয়েস গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ফ্রি হেডফোন দিছে। কাতার এয়ারওয়েজ আপনারা যদি প্লেনে টিকিট কাটেন অবশ্যই অবশ্যই একটা প্লেনের ইয়ারফোন পাবেন, সাথে হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট পাবেন যদি কোনো আপনার ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। মানে যদি পাতলা কাপড় পরেন তাহলে সমস্যা নেই, এটা পরতে পারেন, ব্যাপার না। এটা পরে আপনি গরম উষ্ণতা অনুভব করতে পারেন। সাথে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট একটা বালিশ, মানে আপনি পিছন দিক দিয়ে এভাবে শুতে পারবেন, অথবা এভাবে দিয়ে শুতে পারবেন, অথবা এভাবেও শুতে পারবেন। টেবিল দেখতেই পাচ্ছেন, আমরা যদি এখানে খাবার দাবার করতে পারবো, এখানে একটা ইয়া দিতে পারবো। এটা হচ্ছে যে প্লেনের ইন্ডিকেটর, এটা কি আমি জানি না, ইউর পার্সোনাল ওয়েলনেস ব্যাগ। তো আপনি যদি এটাকে কোনো ময়লা টয়লা বা কোনো কিছু হিসেবে ইউজ করতে চান তাহলে আপনি এটার ভিতরে ময়লা রাখতে পারেন বা এনিথিং হোয়াট ইউ ক্যান। পরে হচ্ছে কিছু এসি আছে দেখতে পারতেছেন, আর এদিকে লাইট আছে, দেওয়াই আছে, এখানে কোনো স্মোক করতে পারবেন না ফার্স্ট অফ অল। আর সিট বেল্ট তো অবশ্যই অবশ্যই বেঁধে নেবেন। আমার সিট বেল্টটা অবশ্যই এখনো লাগাই নেই, যে সাজিদে ও মানে ওর ফ্রি জিনিসগুলো নিয়ে বসে আছে। হাই ব্রো, this is my friend, he is going also with us and I hope we will enjoy it, yeah? Yes. স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। আমরা এখন আসি হচ্ছে রোমানিয়ার উপর, আমাদের লাঞ্চ চলে আসছে কাতার এয়ারলাইন্স থেকে। আমি নিছি হচ্ছে চিকেন উইথ রাইস লাইক বিরিয়ানি, অ্যান্ড এটা হচ্ছে একটা ক্রিম টু খিচুড়ি টাইপ অফ কিছু মেবি। আর এর সাথে আমার একটা বান দিচ্ছে উইথ ওয়াটার, ওয়াটার ফর জাস্ট স্প্রাইট। আর এদিকে কি আছে জানি না, আচ্ছা চামচ আছে, চামচ। অলরেডি সাজিদ খাইতেছে। একটা ইন্টারেস্টিং মজার বিষয় হচ্ছে কি, আমরা তিনজন, মানে আমরা তিন, ও আমার ফ্রেন্ড, ও সেম নিছে, আমিও সেম।
ও সেম, আমরা সবাই তিনজন সেম নিছি, শুধু আমি স্প্রাইটটা নিছি আর ওরা দুইজন কোক নিছে। আমাদের প্লেনটা ৩৭,০০০ ফুট উপরে আছে আর ৯০২ কিলোমিটার পার আওয়ারে চলতেছে আর কি। আমি খাইতে খাইতে এতটুকু খাইছি, অর্ধেক খাইছি। বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। আমি প্লেনে বসে থাকতে থাকতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, বিকজ আমি এমনও বেশি একটা বসে থাকতে পারি না। লাইক আছে না, অনেকক্ষণ বসে থাকলে একটা জিমজিমানি চলে আসে শরীরে। তার জন্য আমি একটা কফি নিয়েছি, লাইক ক্যাপুচিনো, আর এদিকে আমি কোরআন পড়তেছি আর হচ্ছে একটু কফি খেতেছি। If you wanna come around, baby, it's cool. গাইস, ও এখন ঘুমাইতেছে, ওরে এখন ডিস্টার্ব করাই হচ্ছে আমার কাজ। এখন ওরে ডিস্টার্ব করতে দেব। ও নো! hours later. তো ফাইনালি গাইজ, আমরা এখন ঢাকাতে আছি, মানে একটু পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করব। আমাদের অ্যাটিটিউডটা হচ্ছে ১২৪০। এখন প্লেন নিচে যাইতেছে আস্তে আস্তে, আর একটু পরেই আমরা বাংলাদেশে মাটিতে পা ফেলবো। তো আমরা যখন বাংলাদেশে ল্যান্ড করতেছিলাম, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের আবহাওয়াটা ছিল মেঘলা এবং বৃষ্টিও হচ্ছিল। আর এই বৃষ্টিপাতের কারণে অনেকটা উইন্ড ফ্লো হচ্ছিল, যার ফলে আমাদের প্লেনটাকে অতিরিক্ত টার্বুলেন্সের সাথে মোকাবেলা করতে হয়। আর এই অতিরিক্ত টার্বুলেন্সের কারণে প্লেনে থাকা সকল প্যাসেঞ্জারদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে যাচ্ছিল তখন। ফাইনালি উই আর ইন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইয়েস গাইস, উই আর ইন বাংলাদেশ। বাংলাদেশ স্বাগতম, ওয়েলকাম টু বাংলাদেশ। আসসালামু আলাইকুম আনন্দ মামা, কি অবস্থা? অনেকদিন পর দেখা হইলো। আরে মামা, বিগেস্ট সেলিব্রিটি ইউটিউবার ইজ কামিং ইন বাংলাদেশ। হাউ ইজ ইউর ফিলিং নাও? Yeah, boy. আসলে ফিলিংসটা হচ্ছে এত খুশি হয়ে নিজেকে ক্যামেরার সামনেই সামলাতে পারছি না। যেই গরম গাইস, বাংলাদেশে প্রচুর গরম। ওফ গাইস, তারা হচ্ছে মাল সামান নামাইতেছে আর এয়ারপোর্টের পার্কিং, হোয়াট দ্য হেল ম্যান। Brother, what's that? What's that, brother? সো আমি এখানে এয়ারপোর্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি। সাধারণত একটা মানুষ যখন তার ফ্লাইট ডেস্টিনেশনে পৌঁছায়, তারা এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন পাস করে মূলত পার্কিং স্লটে যায় প্রথমে, রাইট? এবং সেখানে তাদের রিসিভ করা রিলেটিভস অথবা ফ্রেন্ডস তাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। এখন আমার কথা হচ্ছে, আজকে আমি বাংলাদেশি মানুষ বলে কিছু মনে করতেছি না, কারণ আমরা জানি বাংলাদেশটাই এমন। এখন ফর এক্সাম্পল, আজকে যদি আমার জায়গায় একটা ফরেনার হইতো, সেখানে কি অবস্থা হইতো? সে অবশ্যই ইমিগ্রেশন শেষ করে পার্কিং স্লটে আসবে। এখন এসে যদি এই অবস্থা দেখে, বিষয়টা কোন দিকে মন নিবে বুঝতে পারতেছেন? এতে বাংলাদেশের দুর্নাম হবে, হয়তোবা এয়ারপোর্টটাকে নিয়ে সে একটা কটু কথা বলে দিতেও পারে। এখন আমার কথা হচ্ছে, এটা কেন বলবে? এয়ারপোর্টের উন্নয়ন প্রকল্পের দায়িত্বে যারা আছে, তাদের অবশ্যই এই জিনিসটাকে মেনটেনেন্স করা উচিত, যে একটা প্যাসেঞ্জারের কোন দিক দিয়ে অসুবিধা হইতেছে বা তাদের যাতায়াতের কোনো প্রবলেম হইতেছে কিনা। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে এখন টোটাল 3টা টার্মিনাল, এবং যেই টার্মিনাল 3 এটা সম্ভবত নতুন উদ্ভাবন হয়েছে। টার্মিনাল 1 যদি এই সমস্যাটা থাকে, তাহলে টার্মিনাল 3-তে এই সমস্যাটা হইতে বেশি দিন লাগবে না। দিন দিন জেনারেশন আপডেট হইতেছে এবং অনেক কিছুরই উন্নয়ন হইতেছে। তো একটা এয়ারপোর্টের যদি এই অবস্থা থাকে, তাহলে আমাদের বাহির থেকে যে গেস্ট গুলা, ফরেনার যারা বাংলাদেশে ভ্রমণ করতে আসে, ভিজিট করতে আসে, তারা কিন্তু সেকেন্ড টাইম আর আসবে না যদি এরকম অবস্থা হয়। তো আমি অবশ্যই এটার দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি কোনো এয়ারপোর্টের কর্তৃপক্ষ কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই এটাকে পরিচালনা করার দায়িত্ব নেবেন। সেখানে যেন পানি না জমে এবং কি একটা প্যাসেঞ্জারের যেন অসুবিধা না হয় যাতায়াতের সময়, সেই জিনিসটা অবশ্যই বিবেচনা করবে। আমার ফ্রেন্ড মানে ওরা আজকে সারপ্রাইজ দিল, জানি না আপনি আফটার 5 ইয়ার্স।
আফটার ইউ ওয়াচ দিস ভিডিও জাওয়াদ, আমি তোরা সাজেশন দিব যে রাত্রেবেলা 2 নৌকা না চালায়া তাড়াতাড়ি ঘুমায় পড়বি। সো নেক্সট টাইম আমি যদি বাংলাদেশে আসি তখন তুই না ঘুমায় আমার দেখতে পাবি, তখন তোর ঘুমায় থাকতে হবে। ও ছিল আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আর ওরে সারপ্রাইজ দেওয়ার পরে আমরা এখন ঠিক আরেকটা ফ্রেন্ডের কাছে যাইতেছি, মানে আমার আরেকটা ফ্রেন্ড। তো দেখতেই থাকুন। সালাম আলাইকুম। عليكم السلام سلام عليكم وعليكم السلام। তুই যেমনে তাকায় আসস মনে হইতাছে নতুন কোনো মডেলিং এর বিজ্ঞাপন করতে যাবি। সো গাইস, আজকে হচ্ছে 28 জুলাই এন্ড আমি এখনো আমাদের গ্রামের বাড়িতে অবস্থান করতেছি। অলমোস্ট আমাদের দিনগুলা শেষ হয়ে গেছে, মানে যতদিন বাংলাদেশের ছুটি ছিল, আমাদের ভ্যাকেশন ছিল। আমাদের ফ্লাইট হচ্ছে 1 তারিখ, মানে আর 3 দিন পরে আর কি। ঘুমাইতেছিলাম এন্ড হঠাৎ করে আমার চাচু এসে আমার ডাক দিছে আর বলতেছে যে ওঠো ওঠো, বলতেছে যে পুকুর পাড়ের দিকে আসো, একটা জিনিস আছে তোমার জন্য। আমি পুকুর পাড়ের দিকে যাইতেছি, ওই যে ওইদিকে মানুষ দেখা যাইতেছে, বাট ওইদিকে কি আমি জানি না। আই থিঙ্ক সম্ভবত ওই পুকুরে জাল বেট দিবে হয়তো, অলরেডি দেখতেছি অনেক মানুষ। হ্যাঁ, ওই যে জাল দেখা যাইতেছে, আই থিঙ্ক পুকুরে হয়তো জাল বেট দিবে এখন। A few inches later. আমারে ঘুমের থেকে উঠানোর কারণ কি? এই মুহূর্তে আমার এই নিষ্পাপ চাচার মনে যা চলতেছে তা হইল, এই জালের ভিতরে চিপা চাপায় কয়টা মাছ আটকাবে আর সেইগুলা সে কিভাবে উদ্ধার করবে, সেটাই তার মূলত মাথায় খেলতেছে। তাদের এই সুন্দরভাবে জাল দিয়ে মাছ ধরা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। তার জন্য আমিও পুকুরে নামে গেছিলাম, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ পুকুরে অনেক বেশি কাদা ছিল আর যেখানে হাঁটাটা আমার জন্য খুব রিস্ক ছিল। সবচেয়ে বড় মাছ এই পুকুরের আমি ধরছি। বর্তমানে গাইজ আমি এখন অবস্থান করতেছি হচ্ছে আমাদের গ্রামের একটা মাদ্রাসা, এটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ ইসলামী কমপ্লেক্স। আমরা এখন ওইটা ভিজিট করতে আসছি এন্ড আমরা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের বড় হুজুর, সামনে আমাদেরকে দেখান যে মাদ্রাসাটা আসলে স্টুডেন্টস আছে। এখানে আপনার নুরানি একবারে ছোট জামাত যেটা বলে, এখানে ছাত্র আছে আমার 32 জন। নুরানি নার্সারি দাপটা, এখানে আপনার আরবি হরফগুলো পড়ানো হয়, বাংলা ইংলিশ অঙ্ক এগুলো সহ পাঠদান দেওয়া হয়। হচ্ছে আমাদের নার্সারি বিভাগ স্টার্টিং পয়েন্টের পরের ধাপটা, এটাতে আলহামদুলিল্লাহ 35 জন ছাত্রছাত্রী, মানে যৌথ নাকি, যৌথতে 35 জন আর কি ছাত্রছাত্রী আছে। আর এখানে আমাদের হুজুর মোহাম্মদ সালমান, উনি আর কি আমাদের এই ক্লাসটা আর কি পরিচালনা করেন। এদিকে সুন্দর একটা বারান্দা করছে, মানে মাদ্রাসার সাইড দিয়ে হচ্ছে এদিক দিয়ে মসজিদ। আমরা যদি এদিকে আসি, এদিকে দেখতে পারবো আমরা এটা কোন ক্লাস? এটা হচ্ছে 2য় শ্রেণী। আর স্টুডেন্টস কয়জন এদিকে? 34। সবাই ভালো আছো তোমরা? পড়ালেখা কেমন চলতেছে তোমাদের? হুজুর ঠিকঠাক ভাবে পড়ায়? যাক, ঠিক আছে, পড়ো তাহলে। হ্যাঁ, আসলে ওই মাদ্রাসা জায়গা সংকলন না হওয়ার কারণে মাদ্রাসা আরো 3টা ক্লাস আমরা মসজিদের দোতলাতে করি, ওইখানে গিয়া দেখে আসি। জি অবশ্যই। এখন আমরা হচ্ছে মসজিদের দিকে প্রবেশ করতেছি, মানে এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, এর পাশাপাশি আমাদের মাদ্রাসা করা হয়েছে। আমরা এখন মসজিদ, ওই যে হুজুর যেটা বললো, জায়গা কম হওয়ার কারণে আমরা 3টা ক্লাস মসজিদের দোতলায় আমরা কেমন চলতেছে সবাই? আমরা ওইদিকে যেতেছি এখন, হুজুর আমাদেরকে নিয়ে যেতেছে। আর এদিকে যদি আমরা দেখাই, এদিকে মসজিদ করছিল। আমি আগে যখন ছোট ছিলাম তখন এই মসজিদের পরের কাজটা চলে, ভিতরেও অনেক কাজ ছিল, বাট এগুলো তেমন ভাবে দেখি না। বাট আলহামদুলিল্লাহ অনেক কাজই মোটামুটি শেষ হয়েছে। আমি আজকে 5 বছর পর দেশে আসছি, এগুলা
আগে অনেক কাজ চলতেছিল, এখন এসে দেখছি মানে সবকিছু কমপ্লিট। এটা আমাদের গোসলখানা, আমাদের ছাত্ররা গোসল করে। নাজেরা বিভাগ। 18 জন স্টুডেন্টস আছে আমাদের এফজে বিভাগে। আমি যখন আগে আসছিলাম এখানে তখন কি চলতেছিল, নুরানি বিভাগ। ওইদিকে নুরানি ছিল, এখানে একবারে জমি ছিল। দেখেন এই যে আমাদের 2017 সালে এটা স্থাপিত হয়েছিল। তো এটা ছিল আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর এবং বড় একটা মাদ্রাসা, যেটা কিনা 2017 সালে নির্মাণ করা হয়েছিল। এই মাদ্রাসায় আমি যখন ছোট ছিলাম আমারও এখান থেকে পড়া হয়েছিল, কিন্তু তখন এটা খুবই ছোট একটা বাসার মতো ছিল। আজ এতদিন পরে বাংলাদেশে এসে যখন দেখি এই মাদ্রাসা যেখান থেকে আমি আরবি পড়া স্টার্ট করেছিলাম সেটা আজ খুব বড়, মাশাআল্লাহ। তো আমার এই ফুটেজগুলো হচ্ছে 2023 সালের জুলাই মাসে যখন আমরা বাংলাদেশ গিয়েছিলাম, আর আজকে 2024 সালের জুন মাসের 9 তারিখ। আসলে এই এক বছর কোনো ভিডিও না ছাড়ার কারণ কি? ওয়েল গাইস, আমি আমার ফেসবুক পেজে খুব ছোট করে একটা মেনশন করে বলছিলাম যে স্বল্প সময়ের কারণে আমি আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড করতে পারবো না, কারণ আমার কাছে কোনো ভিডিও অথবা এডিট করার মতন কোনো ডিভাইস, ফোন, ল্যাপটপ অথবা কম্পিউটার এসবের কোনো ডিভাইসই আমার কাছে তখন ছিল না, যার কারণে তখন আমার কাছে ভিডিও করাটা খুব একটা কঠিন ব্যাপার ছিল। এখন আসি আমার এই ভিডিওটা সম্পর্কে। আমার এই ব্লগটাকে টোটাল 3টা পার্টে ভিডিও করার প্ল্যান ছিল আমার। 1, বাংলাদেশে যাওয়া। 2, বাংলাদেশের অ্যাক্টিভিটিস সম্পর্কে যেখানে আমরা ঘুরতে যাব। 3, আমাদের বাংলাদেশ থেকে ব্যাক করা জার্মানিতে। দুর্ভাগ্যবশত আমার এইসবের কিছুই করা হয়নি, কারণ আমি বাংলাদেশ যাওয়ার ঠিক 3 দিন পরে আমি খুব ভালোভাবে অসুস্থ হই, যার কারণে আমার বেশিরভাগ সময় বাসায় স্টে করতেছিল। আর ঠিক তেমন ভাবে আমি কোথাও ঘুরতেও যেতে পারিনি বা আমার ফ্রেন্ডসদেরকে ঠিকভাবে সময় দিতে পারিনি। আর এই অসুস্থতা শরীর নিয়ে আমার এই ভিডিওটাকে কমপ্লিট করা মোটেও আমার জন্য ভালো আইডিয়া ছিল না, যেহেতু আমাদের ভ্যাকেশনটা ছিল 1 মাসের জন্য। এদিক দিয়ে অসুস্থতা এবং ব্যস্ততা ঠিকভাবে আমার এই ভিডিওটাকে কমপ্লিট করা হয় নাই। মূলত আমার কাছে যে অ্যাক্টিভিটিস গুলো ভালো লাগছে এবং কি যেগুলো ইন্টারেস্টিং ছিল সেগুলোই আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি, কারণ আমাদের সময়টা ছিল খুবই স্বল্প এবং খুব শর্ট একটা সময় ছিল। তবে আশা আছে ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি যখন বাংলাদেশে যাব এর থেকে একটা ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো আমার আজকের এই ব্লগটা ছিল ঠিক এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এন্ড পাশে থাকা সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেলটা বাজিয়ে দিবেন। আর যদি ভালো লেগেও থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।